শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। রাত পোহালেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট। এই ভোট নিয়ে শাসক দলের যে অবস্থান সেটি হচ্ছে শত চেষ্টা করার পরেও, দফায় দফায় নির্দেশনা দেওয়ার পরেও তৃণমূলে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত সেটি সর্বাংশে মানাতে বাধ্য করতে পারেননি। অন্যদিকে মাঠের বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোট বয়কট এবং ভোটের মাঠে যারা প্রার্থী হয়েছেন তাদের বহিষ্কারের পরেও ভোটের মাঠ থেকে সবাইকে সরাতে পারেননি। এই যখন বাস্তবতা, তখন আমরা আজকে আলোচনার বিষয় রেখেছি উপজেলায় ভোট স্বস্তি অস্বস্তি। আর এই আলাপে স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান সালে প্রিন্স, রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং এডিটর্স গিল্ডের যুগ্ম সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য এবং সাংগঠনিক সম্পাদক জনাব এস.এম. কামাল হোসেন। প্রথমে ইমরান সালে প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় উপজেলায় ভোট স্বস্তি অস্বস্তি। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে স্টুডিওতে এবং অনলাইনে যারা যুক্ত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি স্বস্তি অস্বস্তির কথা বলছেন, বাংলাদেশ জুড়েই তো আজকে অস্বস্তি বিরাজ করছে। গণতন্ত্রের যে অনুপস্থিতি, নির্বাচনী ব্যবস্থার যে ভঙ্গুর একটা অবস্থা, এখানে তো অস্বস্তিতে থাকাটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক একটা ব্যাপারে পরিণত হয়েছে। আপনি এই যে উপজেলা নির্বাচনের কথা বলেছেন রাত পোহালেই ভোট। আপনার সেই ভোটের মাঠে সেই আমেজ বা সেই প্রতিযোগিতা বা সেই ইয়েটা কি আছে এখন? আপনি যান, সেখানে একতরফা ভোট হচ্ছে, একটা আওয়ামী লীগে ভোট হচ্ছে। সেখানে আওয়ামী লীগের কিছু লোক বিভক্ত হয়ে আওয়ামী লীগের 2-3 জন প্রার্থী তাদের পক্ষে কাজ করছে। বিএনপি থেকে আমরা যাদেরকে বহিষ্কার করেছি তাদের পক্ষ অবলম্বন করে আওয়ামী লীগের একাংশ বা ভগ্নাংশ তারা লোক বল অর্থ করি দিয়ে সেটাকে প্রতিযোগিতামূলক দেখানোর চেষ্টা করছে। এই যে একটা আমরা খেলা, সেই আমরা খেলাতে তো জনগণের কোনো স্বস্তি না থাকারই কথা। আপনি বলেছেন যে নির্বাচনে আমরা নাই বা আমরা ভোটের মাঠ থেকে সবাইকে সরাতে পারিনি। আমরা উপজেলা নির্বাচন বর্জন করছি, কোন প্রেক্ষাপটে বর্জন করছি সেটা অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে একদম লিখিতভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদের নেতা কর্মী সমর্থক এবং জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে সেটা জানিয়েছেন। দলের মহাসচিব জানিয়েছেন, ভারপ্রাপ্ত আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জানিয়েছেন। আমরা তাদের বার্তা আমাদের তৃণমূলে পৌঁছানোর চেষ্টা করছি বা পৌঁছাচ্ছি বিভিন্ন মাধ্যমে, এই নিয়ন্ত্রিত বা সীমিত সুযোগের মাধ্যমে আমরা সেটা করানোর চেষ্টা করছি। এরপরে আপনি বলেছেন যেমন প্রথম ধাপে আগামীকাল যে নির্বাচন হচ্ছে 150টি আসন, 150টি উপজেলায় নির্বাচন হচ্ছে 3টি পদে। তাহলে আমাদের দলের নেতারা যদি সেখানে অংশগ্রহণ করত তাহলে সেখানে 450 প্রার্থী হওয়ার কথা ছিল, চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান মিলিয়ে। তো সেখানে আমাদের যারা বহিষ্কার করেছি 76 জনকে প্রথম দফায়, তার মধ্যে 28 জন হচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী। ধরেন আমরা যদি নির্বাচন করতাম, মনোনয়ন দিয়ে যদি নির্বাচন করতাম, তাহলে আমাদের এই 28 জনের মধ্যে 8 জনকে মাত্র আমরা মনোনয়ন দিতে পারতাম, ফাইটিং ক্যান্ডিডেট। আর বাকি 20 জন যারা আছে এই 28 জনের মধ্যে, তারা হচ্ছে আপনার কেউ ওই যে নাম কামানোর জন্য, কেউ কোনো প্রার্থীকে সুবিধা দিয়ে দেওয়ার জন্য, কেউ ডামি ক্যান্ডিডেট হিসাবে কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে দাঁড়িয়ে গেছে। তো আমাদের দলের সবাই যদি নির্বাচনে দাঁড়াতো তাহলে তো 450 জনকে আমাদের বহিষ্কার করতে হতো। প্রথম দফায় আমরা 76 জনকে বহিষ্কার করেছি, তার মধ্যে 8 জন হচ্ছে ফাইটিং ক্যান্ডিডেট, বাকি এরা হচ্ছে সবাই ওই যে নাম কামানোর জন্য। একটা নির্বাচন আসলে অনেকে দাঁড়িয়ে যায় যে অমুক প্রতীকে দাঁড়িয়েছে অমুক, বা অমুক ক্যান্ডিডেট ছিল এক সময়, এরকম একটা নামের জন্য। তারপরেও এর মধ্যে অনেকেই প্রত্যাহার করে নিয়েছেন, নির্বাচন থেকে সরে এসেছেন। আমাদের নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী যারা দলের সিদ্ধান্ত মানছেন তারা তো অবশ্যই তারা, আর যারা না মেনে এই যে 76 জন করছেন তারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করছেন।
দলের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে, সর্বোপরি এক দফা আন্দোলন এবং আন্দোলনে যারা নির্যাতিত নিপীড়িত নেতাকর্মী তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। তাদের জন্য দলের দরজা একদম চিরদিনের জন্য বন্ধ, এটা আমাদের ঘোষণা দিয়ে বলা হয়েছে। আমরা আমাদের নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী সকলকে বলেছি এই প্রহসনের উপজেলা নির্বাচন যেটা সরকারের একটা ফাঁদ হিসাবে আমরা উল্লেখ করছি, সেই ফাঁদে পা না দিয়ে এই ভোট প্রক্রিয়ায় সংযুক্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি, ভোট কেন্দ্রে না যাবার জন্য আহ্বান জানাচ্ছি, এবং এই ভোটকে 7ই জানুয়ারি সেই দামি নির্বাচনের মতো প্রত্যাখ্যান এবং বর্জন করার আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জনাব ইমরান সালে প্রিন্স। আপনার কাছে আবারও আসবো এবং তখন হয়তো জানতে চাইব 7ই জানুয়ারির ভোট আপনারা বর্জন করেছেন, তার থেকে আপনাদের কি অর্জন হয়েছে? এখন তৃণমূলের নির্বাচন আপনারা বর্জন করছেন, স্থানীয় সরকারি নির্বাচন বর্জন করছেন, তাতে করে আসলে কি হচ্ছে? আখেরে ভোট কেন্দ্রে জনগণ যাচ্ছে কি যাচ্ছে না, তার চেয়ে বড় কথা কোনো কিছু আটকে থাকছে কিনা বা কোনো ফল লাভ হচ্ছে কিনা, কার্যকর কিছু হচ্ছে কিনা, সেই সব বিষয়গুলো নিয়ে আলাপ করবো। ওটা শুনে আসি। জনাব এস এম কামাল হোসেন, আপনার কাছে শুনবো। যে কথা বলছিলেন জনাব ইমরান সালে প্রিন্স, হয়তো বিরোধিতার খাতিরে কিছু বিরোধিতা করছেন, কিন্তু একটি বিষয় তো একেবারে স্পষ্ট যে তৃণমূল পর্যায়ে যে নির্বাচন আমরা বলি এবং গত এক দশকের নির্বাচনে উৎসবমুখর যে অবস্থাটি ছিল তা তো কিছুটা হলেও ম্লান হয়েছে, হ্রাস পেয়েছে, সেই উৎসবের ভাটা পড়েছে। আপনার কাছে কি মনে হয়, কি এমন ঘটে গেল এক দশকে? আমরা ধন্যবাদ বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ জানাই, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। দেখেন, মানে পীর সাহেবরা জনগণকে আহ্বান করেছেন নির্বাচন বর্জন করার জন্য, কিন্তু জনগণ শুধু নয়, পীর সাহেবদের দলের উনার ভাষায় প্রথম পর্বে ৭৬ জনের লোকই উনাদের বর্জন করেছে। বিএনপির ৭৬ জন লোক উনাদের বর্জন করেছেন। গ্রাম্য ভাষায় বলতে হয় যে বিএনপির তালাক দিয়েছে ৭৬ জন লোক। সেই দলের নেতারা জনগণ, হ্যাঁ হ্যাঁ, জনগণ আমাদের তালাক দিয়েছে। প্রিন্স সাহেব, আপনার কথার সময় আমি কথা বলিনি, আপনার কথার পরে কথা বলেন। জনগণ আমাদের তালাক দেয়নি, জনগণ তালাক দিয়েছিল ৯৬ সালে বেগম খালেদা জিয়াকে। ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চাইছিল, ক্ষমতায় থাকতে পারে নাই। জনগণের চাপের মুখে রাতের অন্ধকারে আইন করে পরের দিন মাথা নত করে ক্ষমতা পদত্যাগ করেছিলেন। আর জনগণ যদি আমাদের তালাক দিত তাহলে ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচনের পর আপনার নেত্রী অবরোধের ডাক দিয়েছিলেন, হ্যাঁ, মানুষ পুড়িয়ে মেরেছেন এবং গান পাউডার দিয়ে অন্তঃসত্ত্বা মহিলাদের পুড়িয়ে মেরেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুড়িয়ে মেরেছেন। সর্বশেষ আপনার নেত্রী রাস্তায় নামতে গিয়েছিলেন, কাজের মেয়ে ছাড়া কেউ ওনার ডাকে সাড়া দেয়নি। এখনো আপনার নেত্রীর সেই দাবি অবরোধ কিন্তু এখনো চলছে, কিন্তু আপনার নেত্রী এতিমের টাকা আত্মসাৎ করে এখন জেলে আছে। এই কারণে জনগণ কাদেরকে তালাক দিয়েছে এটা বাংলাদেশের জনগণ বোঝে। জনগণ শেখ হাসিনার পক্ষে আছে, জনগণ বিশ্বাস করে শেখ হাসিনা হচ্ছেন তাদের শক্তি, সাহস, অনুপ্রেরণা। শেখ হাসিনা হচ্ছেন তার দূরদর্শী নেতৃত্ব, সততা, দেশপ্রেমের কারণে আজকে শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছেন। শুধু দেশের ভিতর নয়, আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছেন। আর আপনারা যার নির্দেশে দেশে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছেন, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছেন। তিনি মুসলিকা দিয়ে বিদেশে গিয়েছেন, তিনি মানি লন্ডারিং মামলার আসামি, তিনি 10টা কষ্ট চোরাচালান মামলার আসামি, তিনি 21 আগস্ট গ্রেনেড হামলার আসামি, তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। সেই আপনাদের সেই নেতা তারেক জিয়ার নির্দেশে আপনারা গণতন্ত্রকে হত্যা করার জন্য, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করছেন, যার ফলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছেন। আন্দোলন করে আপনারা জনগণের সরকারের বিরুদ্ধে আল্লাহর রহমতে কিছু করতে পারছেন না। আপনারা চেষ্টা করেছিলেন, অতীতেও চেষ্টা করেছিলেন, 7ই জানুয়ারি নির্বাচনের আগেও চেষ্টা করেছেন,
হ্যাঁ, সমাবেশ ডেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আপনারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছিলেন, জজেস কোয়ার্টারে হামলা করেছিলেন, পুলিশ পিটিয়ে হত্যা করেছিলেন, আপনারা সাংবাদিকদের পিটিয়ে আহত করেছিলেন, আপনারা রাজারবাগ পুলিশ লাইনে হামলা করেছিলেন, অ্যাম্বুলেন্সে হামলা করেছিলেন। হামলা করে আপনারা জনগণের আপনারাই ঘরে চলে গিয়েছেন। চেষ্টা কামাল ভাই, আমরা কিন্তু উপজেলা নির্বাচন প্রসঙ্গে ছিলাম না, আমি উপজেলা নিয়ে বলতেছি জি, যে উপজেলা নির্বাচনে আমার যে আজকের বিষয় ছিল স্বস্তি অস্বস্তি, সেই জায়গায় আপনারা কতটা স্বস্তিতে আছেন? আমি আপনারে বলি, আমরা স্বস্তিতেই আছি। আপনাদের দলীয় নির্দেশনা মানাতে পারছেন? স্থানীয় সরকার শোনেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি, এই নির্বাচন জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে, এটা হচ্ছে মূল লক্ষ্য। এমপি মন্ত্রীদের প্রভাব মুক্ত রাখতে পারছেন? শেষ করতে দেন। এই এমপি মন্ত্রীদের প্রভাব মুক্ত রাখতে পারছেন? আপনি নির্বাচনটা দেখেন না, এমপি মন্ত্রী না, আওয়ামী লীগের কোন নেতাও নির্বাচনী এলাকায় যেন নির্বাচন বিতর্কিত হতে পারে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে, এরকম কোন এরকম কোন কর্মকাণ্ড তারা নির্বাচনী এলাকায় করবে না। স্বজনদের ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি কি মানা হচ্ছে? স্বজনদের ব্যাপারে স্বজন কারাই ব্যাখ্যা আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু তানয় জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে, আপনি যে কথা বলেছেন জনগণের অংশগ্রহণ, অতীতের ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন, আপনি আপনাদের টেলিভিশনের এগুলো বাইর করেন, পত্রিকার গুলো বাইর করেন, কমপক্ষে 60%, কোথাও কোথাও 70% ভোট পড়েছে ইউনিয়ন পরিষদের, উপজেলা নির্বাচনে, স্থানীয় নির্বাচনে, এটা অতীতে পড়েছে। আপনি যেটা বলেন যে এই ভোটের রেশিও পড়েছেন অতীতে স্থানীয় সংসদ নির্বাচনে। জনগণ আজকে ভোট দিতে চায়, কিন্তু বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের কারণে জনগণ ভোট কেন্দ্রে যাইতে ভয় পেয়েছিল, কিন্তু জি, জনাব এস এম কামাল হোসেন, আমি আপনার কাছে আসবো। জনাব ইশতিয়াক রেজা, দুজনের বক্তব্য শুনছিলেন, আপনার কাছে নতুন করে কোনো প্রশ্ন নেই, এই কতটা স্বস্তিতে আমরা আসলে নির্বাচন নিয়ে? অনেক ধন্যবাদ। দেখেন, স্থানীয় সরকার নির্বাচনটা শরণাতীত কাল থেকে এটি একটি অরাজনৈতিক নির্বাচন হিসেবে ছিল, যদিও রাজনৈতিক দলগুলোর এক ধরনের আগ্রহ নির্বাচনে থাকতো যে কোন ব্যক্তি কোথা থেকে দাঁড়াবেন, পরোক্ষভাবে তারা সেটাকে সমর্থন দিতেন বা নানা ধরনের অংশগ্রহণ থাকতো তাদের পরোক্ষভাবে। কিন্তু দলীয় প্রতীক দেওয়ার পর থেকে এটি একটি সরাসরি দলীয় নির্বাচনে পরিণত হয়েছে, যদিও এবার আওয়ামী লীগ থেকে বলা হয়েছে দলীয় প্রতীক থাকছে না, কিন্তু বিধানটা কিন্তু ঠিকই রেখে দেওয়া হয়েছে। প্রতীক দেওয়ার একটা বড় সমস্যা হলো, যখন আপনার কোনো প্রতিপক্ষ নাই, তখন যেটা হয়, যিনি প্রতীক পাচ্ছেন ওই ব্যক্তি, তিনি হয়ে উঠছেন দলীয় প্রতীক পাওয়ার মাধ্যমে ওই এলাকার মালিক, কারণ সরকারি দলের প্রতীক তার হাতে। সেইটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে আওয়ামী লীগ, উন্মুক্ত করে দিয়েছে যাতে প্রতিপক্ষ বিএনপি না আসলেও এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা হয়। কিন্তু এখন যেটা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনটাকে ক্রমেই আমরা পৌরসভা নির্বাচন দেখেছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখেছি, এটি উপরে কেন্দ্রের একটা প্রাধান্য তৈরি হচ্ছে। প্রান্তিক পর্যায়ের একটা নির্বাচন, কিন্তু কেন্দ্রের একটা প্রাধান্য তৈরি হচ্ছে। আমাদের এমপি মহোদয়রা প্রান্তিক পর্যায় থেকে নির্বাচিত হলেও তিনি গিয়ে শেষ পর্যন্ত কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন, স্থানীয় মানুষের প্রতিনিধিত্ব করছেন না। আমাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সম্পূর্ণ নিয়ন্ত্রণ স্থানীয় সরকারের উপরে, ফলে এটি আলটিমেটলি কেন্দ্রের একটা সম্প্রসারণ ছাড়া আর কিছু নয়। এবং সে কারণে এখন দেখেন, এটি এমন একটা জায়গায় পৌঁছেছে, টিআইবি যেটা বলেছে 70% ব্যবসায়ী, এবং ব্যবসায়ীরা, ধনাঢ্য ব্যক্তিরা, নতুন ধনিক শ্রেণীরা, তারা এখন উপজেলা নির্বাচনের মতন একটি অতি সাধারণ নির্বাচনে আসছে। কেন আসছে? কারণ ব্যবসা আর রাজনীতি একে অপরের মধ্যে বিলীন হয়ে গেছে, এবং যারা হঠাৎ করে বড়লোক হয়েছে, নানাভাবে অর্থ প্রতিপত্তি অর্জন করেছে, রাজনীতির যোগাযোগের মাধ্যমে, ক্ষমতা কাঠামোর মধ্যে যোগাযোগের মাধ্যমে, তারা এখন নির্বাচন করতে যাচ্ছে, উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, কারণ তাদের এখন মর্যাদা দরকার, আরও প্রভাব দরকার, চেয়ারম্যান হলে আরও বেশি সেখানে এলাকায় গোষ্ঠীতন্ত্র কায়েম করা যাবে। এইসব কারণে এখানে এই নির্বাচনে দেখবেন জনগণের জন্য একটি জায়গাও কোথাও নেই, মানুষের ভাবনা কারো ভিতরে নেই।
পুরা রাজনীতির আলোচনাটা যদি দেখেন তাহলে একে অন্যকে গালাগালি করছে, বিষোদ্গার করছে। বিএনপি তার নেতাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, কিন্তু তারা দাঁড়াবার চেষ্টা করেছে অনেকেই। সেই আলোচনাটা একটু পরে করছি। কিন্তু শাসক দলের ভেতরে মন্ত্রী এমপিদের স্বজনরা দাঁড়িয়ে গেছে, দলীয় নির্দেশনা মানা হয় নাই। দলের সাধারণ সম্পাদক প্রাণান্তকর চেষ্টা করেছেন, কিন্তু এগুলো কথা কেউ শুনে নাই। যদিও প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে, যেখানে আমিও ছিলাম, সেখানে এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ওই দিনই সন্ধ্যায় কিন্তু তিনি আবার সতর্কবার্তাও দিয়েছেন, যারা শুনবে না তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এগুলো কোনো কাজে আসছে না। কাজে আসছে না হলো দলীয় শৃঙ্খলা নিয়ে কিন্তু এটার প্রশ্ন উঠছে যে দল আসলে কাদেরকে নিয়ে রাজনীতি করছে। 7ই জানুয়ারি নির্বাচনে একটা রাজনৈতিক ব্যবস্থাপনার আওতায় দল, আওয়ামী লীগ নিজের মনোনয়নের বাইরে দলের নেতাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেছে, প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক দেখাতে, এবং সেটার মাধ্যমে বিভক্তি কিন্তু আরও বেড়েছে। গত 4 টাইম ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, প্রান্তিক পর্যায়ে আওয়ামী লীগের কোন্দল, বিবাদ, এগুলো শত্রুতায় পরিণত হয়েছে, এগুলো আমরা জানি। এবং প্রত্যেক জেলায় গেলে আপনি শুনতে পাবেন, আপনার কান পাতলেই শুনতে পাবেন বিবাদের কথা, বিভেদের কথা, বিদ্বেষের কথা, শত্রুতার কথা শুনতে পাবেন। কে টাকা দিয়ে নমিনেশন পেয়েছে, কে টাকা দিয়ে পদ পেয়েছে, এবং কোথাও তো কোনো নির্বাচন হয় না, দলীয়ভাবে কোথাও নির্বাচন হচ্ছে না, কাউন্সিল হচ্ছে না, যেটা হচ্ছে একটা কমিটি চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা আওয়ামী লীগ যেমন বিএনপিতেও তাই, কোথাও কোনো নির্বাচন হচ্ছে না। তারা দেশের নির্বাচন নিয়ে কথা বলছেন, কিন্তু নিজের সংগঠনে কোনো নির্বাচন করেন না। এবং এই জায়গাটার একটা বড় রিফ্লেকশন, প্রতিফলন এসে পুরো রাজনীতির সংস্কৃতির মধ্যে পড়ছে। এবং আমরা যেটা দেখি, ক্ষমতা চর্চা, আধিপত্য চর্চা, দখল চর্চা, এগুলোই চর্চা, কোনো রাজনৈতিক চর্চা নাই। রাজনৈতিক চর্চা হবে, রাজনৈতিক কর্মসূচি থাকতে হবে, জনগণের সাথে সংযুক্তি থাকতে হবে, তাদের জন্য উপস্থাপনা করতে হবে যে আমি তোমাদের জন্য এটা করতে চাই। এখানে সম্পূর্ণটা হলো যে একটা দখল বাণিজ্য। এই যে 70% ব্যবসায়ী কোথাও কোথাও বিদেশে ব্যবসা করেন, বিদেশে প্রতিপত্তি অর্জন করেছেন, দেশ থেকে চলে গেছেন, রাজনীতির সাথে কোনো যোগাযোগ নাই, তারা এসে নির্বাচন করছে। আমাদের কাছে এরকম তালিকাও আছে, আরও হয়তো সামনে পাবো, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে। আপনি পৌরসভা দেখেন, মিউনিসিপ্যালিটি দেখেন, সংসদেও দেখেন, রাজনীতির সাথে কোনো যোগাযোগ ছিল না, হঠাৎ তিনি এমপি হয়ে গেছেন। তো এইগুলো হচ্ছে কারণ এখন রাজনীতি করলে অর্থের যোগাযোগ পাওয়া যায়, অর্থের যোগাযোগ থাকলে রাজনীতির যোগাযোগ পাওয়া যায়। এই যে একটা নেক্সাস তৈরি হয়েছে, এই নেক্সাস থেকে আসলে রাজনীতিকে বের করা যাচ্ছে না। বিএনপির কথাই চিন্তা করেন, বিএনপি না করেছে তাদের নির্বাচন করতে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন তো একটি মানুষের নির্বাচন, একেবারে স্থানীয় মানুষের প্রাণের পর্যায়ে, প্রান্তিক পর্যায়ের মানুষের প্রাণের নির্বাচন সে। এবং যেহেতু এই নির্বাচনটা অনির্দলীয়ভাবে হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে জিতলে কি হারলে কি সরকার পরিবর্তন করতে পারবেন না। তাহলে দলীয় কর্মীরা, নেতারা যদি চিন্তা করে তারা তাদের এলাকায় ভিত্তি তৈরি করবেন, তারা নির্বাচনে মানুষের কাছে থাকবে নির্বাচনের মাধ্যমে, কেন না করা হলো বিএনপি সেটা নিজে ভালো বুঝবে, কিন্তু আমাদের বোধগম্য হচ্ছে না। কিন্তু কতটা মরিয়া হলে দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাদেরকে চিরদিনের জন্য বহিষ্কার করা হচ্ছে, তবু তারা নির্বাচন করতে চাচ্ছেন। এইটা বোধহয়, রাজনীতি তো নিষ্ঠুর, কেন্দ্র আরও বেশি নিষ্ঠুর, কেন্দ্রীয় নেতৃত্ব সেটা বুঝতে পারবে না। ইমরান খানের কথাই বলি, তার দল নাই, তার প্রতীক নাই, তবু নির্বাচন করেছে। উপনির্বাচনগুলোতে কি পরিমাণ প্রভাব বিস্তার করছে সেনাবাহিনী, তারপরেও দেখেন তারা পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু উপনির্বাচনে অংশ নিচ্ছে ইমরান খানের দল। আমি তো মনে করি লড়াইয়ের ময়দান ছেড়ে দেওয়ার আসলে সাংঘাতিকভাবে একটা অরাজনৈতিক কাণ্ড। এবং নির্বাচনী আইনে আছে কিন্তু যে আপনি যদি নির্বাচন বর্জন করেন, তাহলে নির্বাচনকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারবেন না। তাহলে নির্বাচনে অংশ নিয়েই আপনাকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে হবে যে আমি ভালো নির্বাচন পাইনি। সুতরাং দুইটা বড় দল, আওয়ামী লীগ এবং বিএনপি, উপজেলা নির্বাচনের ভিতর দিয়ে দুটি দলই দলীয় শৃঙ্খলার বাইরে আমরা দেখতে পাচ্ছি কোথাও স্বস্তি নেই। তারা তাদের দলীয় সিদ্ধান্ত মানাতে পারছে না, বিশেষ করে শাসক দল অনেক বেশি ব্যর্থ হয়েছে। এবং উপজেলার মতন একটি নির্বাচনকে যে এত বেশি কেন্দ্র প্রভাবিত করে ফেলা হয়েছে, প্রান্তিক পর্যায়ে একটা নির্বাচনকে, এটি একটি অনুচিত কাজ হয়েছে মানুষের সাথে। এই নির্বাচনে কতটা মানুষ আসবে ভোট দিতে আমরা জানি না, কারণ মানুষ জানে এটা একপক্ষ নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগের প্রতিপক্ষ যেহেতু আওয়ামী লীগ, মানুষের একটা আগ্রহ কমে যাবে, কারণ যাকেই ভোট দিয়ে তিনি তো আওয়ামী লীগেরই। এই ধারণা যদি একবার পোক্ত হয়ে যায়, মানুষ কিন্তু নির্বাচনে সেভাবে যাবে না। দেখেন ভারতেও কিন্তু এরকম একটা অবস্থা হয়েছে, নাগাল্যান্ডের কয়েকটা ডিস্ট্রিক্টে একজন মানুষও ভোট দিতে যায়নি। নির্বাচন খুবই সংবেদনশীল বিষয়, এখানে মানুষের সংযুক্তিটা অনেক গুরুত্বপূর্ণ। মানুষকে দূরে রেখে নির্বাচন করলে কিন্তু সেই নির্বাচনে জয়ী হওয়া যায়, হৃদয় ছোঁয়া যায় না। অসংখ্য ধন্যবাদ জনাব ইমরান সালে প্রিন্স। কোনো প্রশ্ন? জি, প্রশ্ন তো আগেই ছিল যে কি অর্জন করা গেল। আচ্ছা, কি অর্জন করা গেল?
কতটা এখন কার্যকর এই হলো? নির্বাচনে বর্জন করে কি অর্জন করা গেল আপনি প্রশ্ন করেছেন। এই যে ডামি নির্বাচন করে 7 তারিখের একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ বা সরকার কি অর্জন করলো সেটা যদি বলতেন তাহলে আমি আমাদের অর্জনের কথা বলবো। ক্ষমতা পেল। ক্ষমতা পেল, এর নাম ক্ষমতা নয়, ক্ষমতা জবরদখল করে রাখা। তার অনুগত বাহিনীগুলোকে দিয়ে, প্রশাসনকে দিয়ে, রাষ্ট্রীয় সংস্থাগুলোকে দিয়ে এবং কিছু বশংবদ কিছু লোককে, তোষামতকারী কিছু লোককে দিয়ে এই ক্ষমতাকে তারা দখল করে রেখেছে, জবরদখল করে রেখেছে। এটাকে ক্ষমতা পাওয়ার কথা বলে না। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। একটু কান পেতে শুনুন জনগণ তাদেরকে কি বলে। জনগণ তাদেরকে কি বলে। আমাদের অর্জন হচ্ছে জনগণের আস্থা অর্জন করতে পেরেছি। জনগণ সেই নির্বাচন বর্জন করেছে। আমাদের মতো প্রায় 37,000 নেতাকর্মীকে জেলে আটক রেখে নতুন করে প্রায় 2 লক্ষের উপরে নেতাকর্মীর বিরুদ্ধে নতুন করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে এলাকা ছাড়া করে সেখানে নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়ে সেখানে আপনার এই প্রহসনের নির্বাচন করেছে। সেই নির্বাচন জনগণ বর্জন করেছে। জনগণকে ভোট কেন্দ্রে দেখা যায়নি। আপনারা এই মিডিয়াতে দেখিয়েছেন, আপনাদের মিডিয়াতে এই ATN বাংলাতেই অনেক ফুটেজ আমার কাছে আছে, আপনি যদি চান। আমি যে জেলে ছিলাম এগুলি আমাদের টিম সংগ্রহ করেছে সব কিছু, সেগুলো আমরা পরে বের হয়ে দেখেছি যে ভোট কেন্দ্র ফাঁকা, সারাদিন ফাঁকা, সন্ধ্যার পরে লক্ষ লক্ষ ভোটের হিসাব। তো এইটি তো বাস্তবতা। কামাল ভাই তার নির্বাচনী এলাকার কথা হয়তো একটু পরেই বলবেন। 2-1টা ব্যতিক্রম হতে পারে, আমি অস্বীকার করব না, কিন্তু আজকে বাংলাদেশের যে নির্বাচনটা যেটা করে নিয়ে গেল তারা, সেটা কোনো মানদণ্ডেই সেটা অংশগ্রহণমূলক ছিল না, বিশ্বাসযোগ্য ছিল না, গ্রহণযোগ্য ছিল না। হ্যাঁ, যে বলতে পারেন অর্জন, তারা ক্ষমতা জবরদখল করে আছে, তারা বিশ্বাসযোগ্যতার সংকটে রয়েছে, তারা গ্রহণযোগ্যতার সংকটে রয়েছে দেশে বিদেশে। এখন আবার এই উপজেলা নির্বাচনে প্রতীক উঠিয়ে দিয়ে আমাদের খুব আমার শ্রদ্ধেয় ভাই উনি বললেন যে এই প্রতীক উঠিয়ে দিয়েছে। তো প্রতীকটা দিল কার দাবিতে? স্থানীয় সরকার নির্বাচনে কোনো দিন প্রতীকে নির্বাচন হয়েছে? কোনো দলীয় মনোনয়নের নির্বাচন হয়েছে? স্থানীয় সরকার নির্বাচন সবসময় হয়েছে এলাকা ভিত্তিক, আত্মীয়তা, বন্ধুত্ব, গ্রামের মানুষজন বসে একজন খুব সৎ নির্লোভ ব্যক্তিকে হয়তো মনোনয়ন করে দিল অরাজনৈতিকভাবে। সেখানে সেই নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত বা অন্যান্য ক্রিয়াশীল রাজনৈতিক দল তারাও বিভক্ত হয়ে যার যার মতো করে নির্বাচন করেছে। কিন্তু হঠাৎ করে কারো কোনো দাবি না থাকা সত্ত্বেও এই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে দিয়ে এই আমাদের যে দলীয় বিভাজনটা একেবারে গ্রামের ঘরে ঘরে নিয়ে যাওয়া হলো। দলীয় সংঘাতটা, একে অপরের সাথে যে সংঘাত, এইটা তা গ্রামের একে ঘরে ঘরে নিয়ে যাওয়া হলো। এখন আবার হঠাৎ তখন কেন তারা দিয়েছিল? অন্তর্নিহিত কারণটা ছিল আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, একক প্রার্থী দেওয়ার জন্য। তখন তারা মনে করেছিল দলীয় প্রতীক না দিলে একক প্রার্থী থাকবে না। এখন আবার কারো কোনো দাবি না থাকা সত্ত্বেও এটা ওপেন করে দিল। কিন্তু সংবিধানের ওই আইনের বিধান থেকে ওই দলীয় প্রতীকে নির্বাচনের যে বিধান, এটা কিন্তু তুলে না দিয়েই তারা বলল যে আমরা দলীয় প্রতীক দিব না। সেটাও তো সংবিধানের লঙ্ঘন। আচ্ছা, তারপর করলো। এটা কেন করলো? এখন এটাকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য, যেহেতু বিরোধী দল বিএনপি সহ সকল বিরোধী দল এটা বর্জন করছে, এখন এটাকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য তারা সেই আমি দামি নির্বাচনের মতো, ওই যে গণভবন থেকে তখন যেরকম আওয়ামী লীগের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করা হলো, দামি ক্যান্ডিডেটও তারা ঠিক করে দেওয়া হলো, জাতীয় পার্টির ক্যান্ডিডেটও তারা ঠিক করে দিল, ওই তৃণমূল অমুক সমুক তাদের ক্যান্ডিডেটও তারা ঠিক করে দিল। এবারও ঠিক এরকমই, যে ওই মানে এখানে প্রতীক উঠিয়ে দিয়ে আওয়ামী লীগ যে যার মতো করে নির্বাচন করছে। এখন আমাদের তৃণমূল পর্যায়ে আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিভিন্ন সংস্থা এবং আওয়ামী লীগ তারা প্রশ্রয় দিয়ে, আশ্রয় দিয়ে, উস্কানি দিয়ে আমাদের কিছু লোককে দাঁড় করিয়ে দিয়েছে। আমি তো বললাম সেটা কত %? 28 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট আছে আমাদের এই যে আগামী আমাদের দল করতো বহিষ্কৃত 28 জন, তার মধ্যে 8 জন ফাইটিং। হ্যাঁ, আমরা যদি নির্বাচন করতাম, দেশে যদি নির্বাচনের পরিবেশ থাকতো, এদেরকে আমরা মনোনয়ন দিতাম, কিন্তু সেই পরিবেশ না, এদিকে আমরা নির্বাচন বর্জন করছি। এই 8 জন বাকি, এদেরকে আওয়ামী লীগ এদের কাঁধে উঠে এদেরকে এই নির্বাচনী বৈতরণী পার করানোর চেষ্টা করছে তাদের দলীয় মানে ব্যক্তিগত স্বার্থে। আর বলছেন এমপি, এই যে প্রভাবিত দামি এমপিরাও আমরা বিভিন্ন সময় দেখছি ফেসবুকে ঘুরে ফিরে আসছে তাদের বক্তব্য। নির্বাচন কমিশন কি দেখে না এসব? ছোট জগন্নাথ নির্বাচন কমিশন বলি কেন বলি? তারা তো চোখ থাকতে অন্ধ,
চোখ থাকতে অন্ধ। এই সব দামি এমপিরা বলছে যে উপজেলা নির্বাচন চেয়ারম্যানরা তো এমপিদের বারান্দার দারোয়ান, এমপিদের বারান্দার দারোয়ান। সেই দারোয়ান যদি বিশ্বস্ত না হয়, এমপির বিশ্বস্ত না হয়, সেই এলাকার কোনো উন্নয়ন হবে না। সেই জন্য বুঝে শুনে ভোট দিবেন, এমপি যাকে বিশ্বাস করে তাকে ভোট দিবেন। তো এই যে কথাগুলো অডিও আমি নিজের কানে শুনেছি, অডিওগুলো এগুলিকে ওনারা দেখেন নির্বাচন কমিশনে জমা দিচ্ছে, তারা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে? নেই। এখন আপনার এই যে আপনার বলছেন যে দেশের নির্বাচন নিয়ে যে কথা আমরা বলছি, যে আমাদের মধ্যে নির্বাচন নাকি আমরা করছি না, সরি আমার একটু ঠান্ডা লেগেছে। যেটা বলছিলাম, এই যে আপনার ইশতিয়াক ভাই যে কথাটা বললেন, আমি ওনাকে সম্মান করি, উনি সব জানেন বুঝেন, মাঝে মধ্যে মানে মানে অনেক ভালো কথাও সবসময় উনি বলেন, মাঝে মধ্যে না সবসময় বলেন। তো এই কথাটা বললেন, এই যে নিজেদের মধ্যে নির্বাচন করার পরিবেশ পরিস্থিতি আছে, আমরা একটা প্রতিনিধি সভা করতে পারি না। বিএনপি একটা জেলা পর্যায়ে গিয়ে প্রতিনিধি সভা করবে, কাউন্সিল দূরে থাক, সেটা করতে পারি না। সেখানে পুলিশ অনুমতি দেয় না। 10টার মধ্যে মিটিং শেষ করতে হবে, সকাল 10টার মধ্যে বলে মিটিং শুরু না, শেষ করতে হবে। কেউ ঘুম থেকে জেগে ওঠার আগেই, মানে আওয়ামী লীগ ঘুম থেকে জেগে ওঠার আগে মিটিং শেষ করতে হবে আমাদের, পুলিশ বলে এই কথা আমাদেরকে। তো সেখানে আপনি কিভাবে মানে কাউন্সিল করবেন? পুলিশ আওয়ামী লীগকে ভয় পায়? বিভাগীয় সমাবেশ তো করেছেন। হ্যাঁ, বিভাগীয় সমাবেশগুলো করেছি, কিভাবে যুদ্ধ করে করতে হয়েছে। একদিকে খোয়ের মতো বোমা ফুটছে, গুলি চলছে, ধরপাকড় চলছে। আমরা যেসব জায়গায় বাড়িতে ছিলাম, আমার ময়মনসিংহের কথা বলে বহুবার বলেছি, আমাদের নেতা নজরুল ইসলাম খান, উনি আমাদের বিভাগের একটা দায়িত্বে ছিলেন, উনি যে বাসায় ছিলেন ওই বাসায় গিয়ে গুলি করা হয়েছে। আমরা যে হোটেলে ছিলাম গুলি করা হয়েছে। একদিকে খোয়ের মতো গুলি ফুটছে, আরেকদিকে আমরা মঞ্চ বানাচ্ছি। এর মধ্যে করতে হয়েছে বিভাগীয় সমাবেশ, এর মধ্যে আমাদের কর্মসূচি পালন করতে হয়েছে। বাস্তবতা, আমরা ঘরের মধ্যে মিটিং করছি, বাইরে থেকে আমাদের কর্মীদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। দৌড়িয়ে গিয়ে পুলিশকে জিজ্ঞেস করেছি, কেন ভাই নিয়ে যাচ্ছেন? বলছে এটা উপরের নির্দেশ, থানায় আসেন, থানায় কথা বলবো। এই যে পরিবেশ, হামলা মামলা ধরপাকড়ের মধ্যে আপনারা সমাবেশ করতে পারছেন, নির্বাচনে অংশ নিতে সমস্যা, অন্তত তৃণমূল পর্যায়ের নির্বাচনগুলো, এই তৃণমূলের পর্যায়ে নির্বাচন নয়, নির্বাচন নাই, সেগুলিকে একটা সন্ত্রাসের আখড়ায় পরিণত করা হয়েছে। স্থানীয় সরকার, আমি যেটা বলছিলাম অর্ধেক বলেছিলাম, যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে সেটাকে দলীয়ভাবে বিভক্ত করে ফেলা হয়েছে। সেখানে সাধারণ জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার কোনো সুযোগ নাই। সেই ভোট কেন্দ্রগুলিতে আগেই ভোট কেন্দ্রের বাইরে আপনার আওয়ামী লীগের লোকজন বসিয়ে দিয়ে সেখানে অন্য প্রার্থীদের ভোটার কিংবা তাদের সমর্থকদের ঢোকা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অন্য কোনো প্রার্থীরা এর আগে আপনার কোনো জায়গায় নির্বাচনে আপনার তাদের প্রচারণা চালাতে পারে নাই। আমরাও তো গিয়েছিলাম স্থানীয় সরকার নির্বাচনে 2015 সালে 16 সালে গিয়েছিলাম না? সেখানে কিভাবে আপনার প্রথম ধাপ দ্বিতীয় ধাপের নির্বাচনের পরে সব ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হলো, যখন প্রথম ধাপ দ্বিতীয় ধাপে দেখা যাচ্ছে বিএনপির উপজেলা চেয়ারম্যান বেশি হয়ে যাচ্ছে, তৃতীয় ধাপ থেকেই সেখানে একেবারে আমাদের প্রচারণা তো বন্ধই। আমাদের নেতাকর্মীরা বাজারে পর্যন্ত উঠতে পারে নাই, তাদের অফিস চালানো তো দূরের কথা। একদিক দিয়ে আমরা পোস্টার লাগিয়ে যাই, আরেক দিক দিয়ে সে পোস্টার কেটে ফেলা হয় পুলিশের উপস্থিতিতে। সেগুলো তো হয়েছে। আমরা তো এই নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছি কেন? এই সব কারণে। নির্বাচনে কোনো পরিবেশ নাই, কার কাছে আমরা বিচার চাইবো? যেখানে আমরা বিচার চাচ্ছি তারা বলছে আমাদের কিছু করার নাই, মাঠে যদি টিকতে পারেন টিকেন, না হলে আর করেন না নির্বাচন। এরকম কথাও শুনতে হয়েছে আমাদেরকে। এস এম কামাল হোসেন। ধন্যবাদ। দেখেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক নিয়ে কথা বললেন প্রিন্স সাহেব। উনরা যদি এটার বিপক্ষে থাকতো তাহলে উনরা প্রথম থেকে প্রতীক নিয়ে নির্বাচন করলো কেন? বললো যে আমরা প্রতীক নিয়ে স্থানীয় সরকার নির্বাচন করব না, বিরোধিতা করব। আর সরকার সংবিধান লঙ্ঘন করে স্থানীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়নি। সংবিধানে আছেন আরপিওতে যে দলীয় মনোনয়ন দিলে প্রতীক দিতে হবে। দলীয় মনোনয়ন দেওয়া হয়নি, এই কারণে প্রতীক দেওয়া হয়নি। ভবিষ্যতে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয় তখন প্রতীক দেবে। যদি দলীয় মনোনয়ন দেওয়ার পর প্রতীক দেওয়া না হয়, আইন সংশোধন করেন, তাহলে আরপিও ভঙ্গ করা হবে। এখন জাতির সামনে মিথ্যা তথ্য উপস্থিত করলে তো হবে না। আর উনরা জীবনে যা যা করেছেন, উনরা সেই কথা ভাবেন আর সেই কথাগুলো বলেন। উনরা সমাবেশ করতে পারেন না, সমাবেশ করেছেন। কিন্তু উনাদের নেতা কর্নেল অলি যখন চিটাগাঙে সমাবেশ করেছিল করতে পারে নাই। তার সমাবেশে একজন এলডিপির কর্মী নিহত হয়েছিল বিএনপি জামাতের হামলায়।
কামাল হোসেন বান্দরবন যাচ্ছিল, মিটিং করতে পারে না, গাড়ি বরে হামলা হয়েছিল। কামাল হোসেন ডাক্তার বি চৌধুরী রংপুরে গিয়েছিল, মিটিং না করে পালিয়ে এসেছিল, কোনোরকম জীবন রক্ষা করেছিল। ওনাদের আমলে এত সুন্দর গণতন্ত্র ছিল যে ওনাদের নেতা বি চৌধুরী রেল লাইন নিয়ে দৌড়েই বেড়াইছিল, আর যুব দল ছাত্র দলের গুন্ডারা মোটর সাইকেল দিয়ে দাবড়াই নিয়ে বেড়াইছিল, তার কলার ধরে টেনেছিল। আওয়ামী লীগের কথা তো বাদই দেন। আজকে বঙ্গবন্ধুর টানায় গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা শান্তি সমাবেশ করতে চেয়েছিল, হ্যাঁ, তাকে গ্রেনেড মেরে উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন স্বয়ং তারেক জিয়া হাওয়া ভবনে বসে ৭৫-এর খুনি আর ৭১-এর খুনিকে নিয়ে। উনরাই কথা বলেন। আওয়ামী লীগ অফিসে ইস্তাক সাহেব জানেন, আজকে বঙ্গবন্ধুর টানা আওয়ামী লীগ অফিসে গিয়েছিলেন, গাড়ি নামতে পারেন নাই 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে, গাড়ি আটকে রেখে বঙ্গবন্ধুর তনয়ের সামনে আওয়ামী লীগের নেতা কর্মীরা বুট দিয়ে পুলিশ লাথি মেরেছিল এবং তাদের হাতে রাইফেলের বাট দিয়ে পিটিয়েছিল। উনি বললেন গ্রেপ্তার হয়েছে 2004-এর 25শে সেপ্টেম্বর 15,000 লোককে একদিনে গ্রেপ্তার করা হয়েছিল। বাবর সাহেবকে জিজ্ঞাসা, এত গ্রেপ্তার কেন? সাংবাদিক বলে ব্লক রেড চলছে। আজকে বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু তনয় শেখ হাসিনার পক্ষে। ওনারা জানেন, ওনার নেতা তারেক জিয়া জানেন যে জনগণ ওনার ছবি দেখলে ভোট দেবে না, কারণ বিএনপি হচ্ছে সন্ত্রাসের প্রতীক, বিএনপি হচ্ছে দুর্নীতিবাদের প্রতীক, বিএনপি হচ্ছে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, বিএনপি হচ্ছে খুনিদের পৃষ্ঠপোষক, বিএনপি হচ্ছে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। বিএনপির আমলে বাংলাদেশ ছিল অন্ধকারের যুগ, বিএনপি তার পৃষ্ঠপোষক ছিল তারেক জিয়া, যার ফলে মানুষ বিএনপির এই কথা মনে পড়লে। আজকে দেখেন, হ্যাঁ, কোথাও কোথাও লোডশেডিং হচ্ছে, কিন্তু একটা গ্রামের মসজিদে এসি আছে, গ্রামের বাড়িতে এখন ফ্যান আছে, গ্রামে আজকে একটা মসজিদে এসেছে, কোনো কোনো বাড়ি এসিও আছে। আর এই প্রচন্ড তাপদাহের মধ্যেও, আর ওনারা ক্ষমতায় ছিলেন, 30% লোক বিদ্যুৎ পায়নি, বিদ্যুৎ চাইতে গেলে গুলি করে হত্যা করেছেন। এই তাপদাহের মধ্যে মানুষ কিন্তু রাস্তায় নামেন এই পানির দাবিতে। ওনাদের আমলে পানির দাবিতে রাস্তায় নেমেছিলেন। আর একটা কথা বলি, জনগণ ভোট কেন্দ্রে যায়, কারণ ওনারা জনগণকে চোখে দেখে না। জনগণ যদি বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনার পক্ষে না থাকতো, তাহলে জনগণের আস্থা ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায় না। যেটা খালেদা জিয়া পারে নাই, যেটা এরশাদ সাহেব পারে নাই, জিয়া রহমান পারে নাই, 11 সরকারও চেষ্টা করেছিল থাকার জন্য, পারে নাই। জনগণের আস্থা আছে বলেই বঙ্গবন্ধু আজকে 4বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের নেতা না, তার পার্সোনাল ডিপ্লোমেসি দিয়ে আজকে তিনি বিশ্ব নেতা। এই বিশ্ব ক্রাইসিসের মধ্যে আজকে বঙ্গবন্ধুর তনয় আজকে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আমার ভাই সাংবাদিক ইশতিয়াক রিজা সাহেব বললেন, আমি ওনাকে বললাম, আওয়ামী লীগ প্রতি 3 বছর অন্তর অন্তর সম্মেলন হয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের 3 বছর অন্তর অন্তর সম্মেলন হয়, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের হয় না। আর উপজেলা জেলা 3 বছর অন্তর অন্তর সম্মেলন হয়। আমি রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। 83টা উপজেলা, 81টা উপজেলার সম্মেলন হয়েছে 3 বছরের মধ্যে। হ্যাঁ, কোথাও আলোচনার ভিত্তিতে হয়েছে, কোথাও কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচিত হয়েছে। আর স্থানীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগ, আমি মনে করি সে যেটা চেয়েছেন, আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু তনয় যেটা চেয়েছেন, আল্লাহর রহমতে নির্বাচন সেইভাবে শান্তিপূর্ণভাবে জনগণ তার ভোট এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। বাংলাদেশের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে। কাল 8 তারিখে নির্বাচনের ভিতর দিয়ে যদি পরবর্তীতে কথা হয়, তার প্রমাণ হবে। আমি মনে করি বাংলাদেশের জনগণ তার পছন্দমতো প্রার্থীকে নির্বাচিত করতে চায়। তার পছন্দমতো প্রার্থীকে আমি অস্বীকার করি না। 2-1 জায়গা যে কত % এমপিরা প্রভাব খাটাচ্ছেন আপনি বলেন।
আমার জানা মতে 1% এমপিরা প্রভাব খাটাচ্ছেন না, 1% এমপিরা। হ্যাঁ, এখানে আওয়ামী লীগের মতো দল, সেখানে গোপনে কেউ কিন্তু প্রকাশ্যে করছে না, গোপনে গোপনে কেউ করতে পারে, আমি অস্বীকার করি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি- নির্বাচিত হচ্ছেন অনেকে, বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন অনেকেই। হ্যাঁ, সেটা হচ্ছে, হয়তো প্রার্থী অনেক হচ্ছে না, হচ্ছে কয় পার্সেন্ট হয়েছে আপনি আমাকে বলেন, আমি অস্বীকার করি না। যারা হয়েছে তারা অনেকেই এমপিদের কিংবা মন্ত্রীদের আত্মীয় স্বজনও আছেন। না, এটা খুব কম ভাই। আমি আপনার এটা বলি, আমি উদাহরণ দিয়ে বলি, আমার মুন্সিগঞ্জে আছেন, না মুন্সিগঞ্জ না আমি সদরে। বলি যে আমি, আমার ভাই সে ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, সে কি আমার কারণে, সে উপজেলা চেয়ারম্যান ছিল, সে আমার কারণে নির্বাচন করতে না, পারে না? তার নিজেরও একটা হ্যাঁ, রাজনৈতিক পরিচয় আছে। যেটা ইস্তাক ভাই যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক একটা ব্যাখ্যা দিয়েছেন, এবং সন্ধ্যায় সংসদীয় কমিটির মিটিং এ তিনি, হ্যাঁ, তিনি যে কথা বলেছেন যে আমার লক্ষ্য হচ্ছে যে দুঃসময়ের কর্মীরাও যাতে নির্বাচন করতে পারে, আমরা যারা সংসদ সদস্য মন্ত্রীরা আছেন এই পারিবারিক কেন্দ্রিক না করে দলটাকে বিকশিত করো, দলটাকে গতিশীল করো, দলটাকে সুসংগঠিত করো, এই নির্দেশনা দিয়েছে। আমি মনে করি যে হ্যাঁ, আওয়ামী লীগ যে শতভাগ আমাদের কথা শুনছে, দুই একজন এদিক ওদিক হয়েছে, আমরা অস্বীকার করি না, কিন্তু আমি মনে করি যে মূল লক্ষ্য হচ্ছে জনগণের অংশগ্রহণ, জনগণ যাতে ভোট কেন্দ্রে যায়, জনগণ যাতে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেয়। বঙ্গবন্ধুর তনয় যেটা স্লোগান দিয়েছেন, কারণ গণতন্ত্রকে হত্যা করেছিল জিয়া এরশাদ, খালেদা জিয়া, আর গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান দিয়েছেন বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা, এবং মানুষের ভোট প্রতিষ্ঠা করেছেন জননেত্রী শেখ হাসিনা। আমি মনে করি মানুষ তার ভোট প্রয়োগ করবে, মানুষ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। যারা আজকে কথা বলেন আমার বিএনপির বন্ধুরা, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা নিয়মতান্ত্রিক পথে বিশ্বাস করে না, তারা পিছনের দরজ দিয়ে ক্ষমতায় যেতে চায়, ষড়যন্ত্রের পথ বেছে নিতে চায়, এবং জনগণ এই কারণে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। অসংখ্য আমি ধন্যবাদ। আবারও বলছি, জনগণের আস্থা ভালোবাসা অর্জন ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায় না, ক্ষমতায় যাওয়া যায় না। এটা আমার নেত্রী, বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা শেখ হাসিনা বিশ্বাস করে। বিশ্বাস করে বলেই, জনগণের জবাবদিহিতায় বিশ্বাস করে বলেই আজকে বাংলাদেশ এত দূর এগিয়ে এসেছে। অসংখ্য ধন্যবাদ জনাব ইশতিয়াক রেজা। যে কথা বলছিলেন জনাব এস এম কামাল হোসেন, বিএনপির নানা রকম দোষের কথা উনি বলছেন, কিন্তু বিএনপির ভুলের মাসুল কি পুরো জনগণকে দিতে হবে, মানে বিষয়টি কিরকম? না, যে কোনো আলোচনাকে তো আমাদের শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিএনপির লড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হয়, তর্কে বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হয়। দেখেন, নির্বাচনটা যেটা স্থানীয় সরকার নির্বাচনটা, আগেও আমি যেটা বলেছি যে মানুষের একেবারে প্রাণের একটা নির্বাচন, কারণ এইখানে সে তার নিজের এলাকার মানুষকে নির্বাচিত করে, এবং যেটা আমরা সবসময় দেখে এসেছি অতীতে রাজনৈতিকভাবে হওয়ার আগে, ভালো পরিবার, ভালো মানুষ, কলেজের প্রিন্সিপাল, স্কুলের হেডমাস্টার, কিন্তু এলাকার গণ্যমান্য ব্যক্তি, এরকম নাগরিক সমাজের মানুষদেরকে নির্বাচন করা হতো। কিন্তু এখন তো এটা একেবারেই দখলে নিয়ে নেওয়া হয়েছে। দখলটা রাজনৈতিকভাবে যতটা না হয়েছে, তার চেয়ে যেটা বেশি হয়েছে অরাজনৈতিকভাবে। অরাজনৈতিক ব্যক্তিরা রাজনীতির কাঠামোকে ব্যবহার করে এই স্থানীয় সরকারের পদগুলোকে দখলে নিয়ে নিয়েছে। এটা হলো একটা বড় ধরনের ব্যত্যয় ঘটেছে আমাদের নির্বাচনী ব্যবস্থায়। আরেকটা হলো, নির্বাচনে যে কোনো কারণেই হোক, প্রধান একটি রাজনৈতিক দল বিএনপি, তারা আসছে না। এখন তারা যেহেতু থাকছে না, ফলে যেটা হয়েছে, নির্বাচনের চেহারাটা থাকছে না, কর্মসূচি নাই, প্রতিদ্বন্দ্বিতা নাই, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের সেভাবে কোনো চয়েস থাকছে না। যাইকেই বাছাই করছেন সে কোনো না কোনোভাবে একটার, এবং এই দায় বিএনপিরও। বিএনপি কেন এরকম করে একচ্ছত্র একটা ফিল আওয়ামী লীগকে ছেড়ে দিচ্ছে? যদি তারা নির্বাচন ব্যবস্থা ধ্বংসের কথা বলেন, তাহলে আমি বলবো, প্রিন্স ভাইকে পাশে রেখেই বলবো, এই দায় আপনাদের ঘাড়েও পড়ে যে আপনারাও নির্বাচনটাকে সেইভাবে নির্বাচনী ব্যবস্থায় রাখতে দিচ্ছেন না। এই যে দলীয় স্বজন, মন্ত্রী এমপিদের স্বজনদেরকে নির্বাচন করতে না দেওয়া, এটাও কিন্তু ঠিক নির্দেশনা না, যেই দেখ না কেন। কারণ প্রতিটা মানুষের নির্বাচন করার রাইট আছে, গণতান্ত্রিক অধিকার আছে। তিনি একজন এমপির ভাই বলে কি নির্বাচন করতে পারবে না? ছেলে বলে কি নির্বাচন করতে পারবে না? গণতান্ত্রিক অধিকার চিন্তা করলে কিন্তু তার অধিকার আছে নির্বাচন করা।
কিন্তু তারপরে যদি আপনি মনে করেন দলীয় শৃঙ্খলার কথা চিন্তা করেন, দলীয় নির্দেশনা, সেটা না মানাটা কিন্তু আবার আরেক ধরনের প্রশ্ন তুলে, তার রাজনৈতিক সচেতনতা নিয়ে প্রশ্ন তুলে, দলের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন ওঠে, এবং দলীয় প্রধানের নির্দেশনা অমান্য করা সেই প্রশ্নটা ওঠে। অর্থাৎ দলের ভিতরে রাজনৈতিক চর্চাটা থাকলে এই নির্দেশনাগুলো মানা হতো। কেন বলা হয়েছে? যেন প্রভাব বিস্তার করতে না পারে। প্রভাব বিস্তার যে হয় আমরা দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন। আপনি যেটা বললেন, কারা করেছে? চাপ দিয়ে নমিনেশন উইথড্র করে ফেলা হয়েছে। এই চাপটা কারা দিয়েছে? ওখানকার ক্ষমতাশীল মন্ত্রী, এমপি। কখনো আপনি দেখতে পাবেন সে হয়তো আপন ভাই না, কিন্তু গোষ্ঠীর ভাই, তার জন্য করা হয়েছে। কুমিল্লাতে একটা উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, 3 জন একই ইউনিয়ন থেকে হয়েছে। কীভাবে হয়েছে এটা? বাকি আর কোনো ইউনিয়ন ছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেছন থেকে পরোক্ষভাবে চাপ প্রয়োগ করে এটা করা হয়েছে। অন্য কেউ দাঁড়াবার সাহস পায় নাই, নিজের দলের লোকরাই সাহস পাচ্ছে না, অথবা ম্যানেজ করা হচ্ছে। সাহস হয় চাপ, না তো ম্যানেজ করে সরিয়ে ফেলা হচ্ছে। এগুলো তো নির্বাচনের জন্য খুব ক্ষতিকর ব্যবস্থা। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে এমনভাবে কথা বলা হচ্ছে, কোনো কোনো এমপি তার ছেলের ব্যাপারে এমনভাবে কথা বলেছেন যেটা রীতিমতো হুকুম, তা ওকে নির্বাচন করতে হবে, না করলে খবর আছে। তো এই ধরনের যে বক্তব্য। পাবনার সুজানগর থেকে একজন দেখলাম, শাহিন নামে একজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, টাকার বিপুল টাকা সহ র্যাব গ্রেফতার করেছে, পরে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো সবই হচ্ছে প্রভাবের কারণে। কিন্তু তারপরেও আমি বিএনপির প্রতি আমার নির্দেশনা তো দেওয়ার কিছু নাই, কিন্তু অন্তত অনুরোধ থাকতে পারে যে আপনারা নির্বাচনের মাঠে থাকলে চেহারাটা ভিন্ন হতে পারত। আমি বলবো না যে আপনারা খুব পুষ্পসজ্জার মধ্যে নির্বাচন করতে পারতেন, কিন্তু তারপরেও আমার মনে হয় কোনো সময় কি বিরোধীরা সেইভাবে, সেটাই কোনো সময় পারে না। এটা হলো আমাদের রাজনৈতিক সংস্কৃতির বাস্তবতা, যে আমরা বিরোধী পক্ষকে কোনো জায়গায় দিই না। উইনার টেক অল, যে জিতে সে সব নিয়ে যায়। মাত্রাগত হয়তো বৈশিষ্ট্য থাকতে পারে, মাত্রাগত থাকে। এবং এসব কারণে, এবং একটা যে চিরায়ত বিদ্বেষ বিভাজন তৈরি হয়েছে রাজনীতিতে, সেইটার কোথায় গিয়ে পরিসমাপ্তি হবে আমরা জানি না। আপনার প্রশ্নটা সঠিক, যে এই শত্রুতা, বিভাজন, বিদ্বেষের কারণের মূল্য দিতে হচ্ছে মানুষকে, তার গণতান্ত্রিক অধিকারকে মূল্য দিতে হচ্ছে, তার কমফোর্ট জোনকে মূল্য দিতে হচ্ছে। এবং এখানে তো ভয়েরও ব্যাপার আছে। যদি শেষ পর্যন্ত বড় ধরনের সহিংসতা হয়, আমরা পৌরসভায় ভয়ঙ্কর সহিংসতা দেখেছি, ভয়ঙ্কর সহিংসতা নিজেদের মধ্যে। আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে বড় ধরনের সহিংসতা দেখি, অনেক মানুষের মৃত্যু, জখম, খুন, এগুলো দেখেছি। আমরা জানি না আগামীকাল কি আমাদের জন্য অপেক্ষা করছে। আগামীকাল তো না, ইতিমধ্যে হয়ে গেছে। ভোরবেলা কি অপেক্ষা করছে, শান্তিপূর্ণভাবে হোক, শেষ পর্যন্ত এটাই কামনা। উপস্থিতি কেমন মনে করেন? আমার মনে হয় না যে খুব বেশি। কারণ হলো যে এক ধরনের তো ভীতি তো আছেই, কোন দলগুলো দেখা যাচ্ছে। আরেকটা হলো মানুষ তো রেজাল্টটা বুঝে ফেলছে, যেই হোক না কেন সে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা খুব একটা হবে বলে মনে হয় না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ইমরান সালেহ প্রিন্স। জি, অনেক প্রশ্ন আমার কাছে রাখা হয়েছে বা আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আমি ইশতিয়াক ভাইয়ের একটি কথাই বলি, যিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন নির্বাচনী মাঠে থাকার জন্য। আচ্ছা, নির্বাচন তো জনগণের ভোটের মাধ্যমেই তো নির্বাচনের ফলাফল নির্বাচিত হবে। একটা লেভেল প্লেয়িং ফিল্ডে বা একটা মোটামুটি সহনীয় পর্যায়ে একটা নির্বাচনী প্রচারণায় আমরা তো এই সরকারের অধীনে আপনার নির্বাচনে গিয়েছিলাম। সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন। আপনি বলেছেন জিতেছিলেন, আপনি সব বাদ দিলেন। আপনি বাদ দেন, আপনি যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রফেসর মান্নান সাহেব জিতেছিলেন বিপুল ভোটে, ওনাকে 1 বছরও যেতে দেওয়া হয়নি। ওনার বিরুদ্ধে একটার পর একটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে রায়ের নামে জেলে প্রেরণ করে তাকে বাকি 4 বছর তো মানে তার সিটেই বসতে দেওয়া হয়নি, চেয়ারেই বসতে দেওয়া হয়নি, তাকে কাজ করতেই দেওয়া হয়নি। আমাদের রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল, উনিও তো জিতেছিলেন। কিভাবে জিতেছিলেন? ফাইট করে, একেবারে হেঁটে হেঁটে ফাইট করে করে তাকে জিততে হয়েছে। সেখানেও তো তাকে আপনার মিথ্যা মামলা দিয়ে তাকে কয়েকবার সাসপেন্ড করা হয়েছে। সিলেটের আপনার আরিফুল হক, তাকে কিভাবে আপনার মিথ্যা মামলায় তাকে জর্জরিত করে হেনস্থা করা হয়েছে। এরকম তো বহু উদাহরণ আছে। আপনি যেটা বললাম, আপনার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা অংশগ্রহণ করলাম 2 আসনে,
এই দক্ষিণ এবং উত্তরে, সেখানে ইভিএমে দেওয়া হলো। কিভাবে সেই ভোট কেন্দ্রগুলোর সামনে আপনি দেখেছেন, সেই চাঁদপুর থেকে লোক নিয়ে আসা হয়েছে, বরিশাল থেকে লোক নিয়ে আসা হয়েছে, নোয়াখালী, কুমিল্লা, গোপালগঞ্জ, ফরিদপুর থেকে লোক নিয়ে ভোট কেন্দ্রগুলোর সামনে জটলা করে রাখা হয়েছে, যাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আপনার ইয়েরাকে অনুসারীরা ভিতরে না ঢুকতে পারে। মারামারি হয়েছে। আপনাদেরই একজন বিশিষ্ট সাংবাদিক, ওনার ওই দিন রাতে একটা টক শোতে আমি গিয়েছিলাম ওনার সাথে, উনি নিজে বলেছেন ওনার অভিজ্ঞতা, এবং পত্রিকাতেও এসেছিল। উনি ভোট দিতে গিয়েছেন ওই আজিমপুরের কোন ইয়েতে, মানে ভোট কেন্দ্রে যখন উনি প্রথমে ইভিএমে লক খোলার পরে যখন উনি বুথে ঢুকছেন ভোট দেওয়ার জন্য, উনি দেখেন সেখানেই দাঁড়িয়ে থাকা ক্ষমতাসীন দলের এক কর্মী আগেই সেখানে নৌকা প্রতীকে ভোট দিয়ে দিয়েছে, বা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট দিয়েছে। উনি বলে আমি বেকুব হয়ে গেলাম, কি হলো? এই তো হয়েছে। এইটা তো একটা উদাহরণ দিলাম, আরও অনেক ভুরি ভুরি উদাহরণ আছে এরকম দেওয়া যাবে। সেই নির্বাচন তো নির্বাচন ছিল না, সেই দুপুর 2টা 3টার পরে সব দখল করে নিয়ে যাওয়া হয়েছিল। তখন তো কেউ এর প্রতিবাদ করেনি, আমরা প্রতিবাদ করেছি রাস্তায়। কি লাভ হয়েছে? সেইটা তো আওয়ামী লীগ বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচন কমিশন বলেছে এর থেকে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে আর কখনো হয়নি। নির্বাচন কমিশন তৎকালীন সচিব তিনি বলেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে সেগুলো। তো আমরা তো নির্বাচনে গিয়েছিলাম, সেই নির্বাচনকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হয়েছিল। আমরা যে কারণে আজকে এই বর্জনের মুখে আমরা এসেছি। আজকে আমরাও নির্বাচন করতে চাই, নির্বাচন করে জনগণের রায় নিয়ে আপনাদেরকে পরিবেশ তৈরি করে দেবে কে? হ্যাঁ, পরিবেশ তৈরি করার জন্যই তো আমরা রাজপথে আন্দোলন করছি। সেই আন্দোলনেও তো আমাদেরকে কি পরিস্থিতি রাখা হয়েছে। এই যে আপনার 7ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনটা যদি আওয়ামী লীগ বলে এত উন্নয়ন করেছে, তাই যদি হয়ে থাকে, তাহলে কেন একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা একটা নিরপেক্ষ ব্যবস্থাপনায় একটা নির্বাচন যদি করতো, একটা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচনে জনগণ যদি আমাদের ভোট না দিত, আমরা বিরোধী দলের আসনেই বসতাম, আপনারাই জিততেন, আপনারাই ক্ষমতায় বসতেন। না প্রিন্স ভাই, তাহলে কেন আপনারা ভোটের মাঠে থেকে এই অসঙ্গতিগুলো প্রতিহত করা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশ থেকে উঠে গেছে, এইটা আর নাই। মানে ভোটের মাঠে থেকে আপনারা সেটি প্রতিহত করার কোনো সাংগঠনিক শক্তি আপনাদের নেই? শক্তি অবশ্যই আছে বলেই এত নির্যাতন নিপীড়নের মধ্যেও লক্ষ লক্ষ লোক আমাদের কর্মসূচিতে অংশ নেয়। কিন্তু বন্দুক, গুলি, টিয়ার সেল, গুম, আজকেও তো আপনার আজকে বিকালবেলা, আজকে কোনো রাজনৈতিক কর্মসূচি নাই আমাদের সেই অর্থে, তাই না? শুক্র শনিবারে আছে, আজকে সেটা আছে। ঢাকায় সিদ্ধেশ্বরী এলাকা থেকে নামাজ পড়তে যাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি মাহিদুর রহমান হিরু, তাকে একটা সাদা পোশাকধারীরা একটা মাইক্রোবাসে করে আপনার তাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেল। এখন পর্যন্ত এখানে আমরা তার কোনো খবর পাইনি। তাই সে কার হেফাজতে আছে, র‍্যাব না আসলে তাকে গ্রেফতার করেছে না কে নিয়ে গেল, কোনো আমরা এই আলোচনা এগিয়ে নিতে পারছি না। এখনো তো আপনার এইভাবে জনাব এস.এম. কামাল হোসেন, আপনার বক্তব্য শুনবো। এইসব যে কথাগুলোর আন্দোলন আমরা ঠেকাচ্ছি, কাটা তারের বেড়া দিয়ে ঢাকা শহরকে ঘিরে রাখা হয়েছিল যাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢাকা শহরে ঢুকতে না পারে। সেই দলের নেতা হচ্ছে প্রিন্স সাহেব। ভোটের কথা বললেন, এখন তুমি অদম হইলে আমরা উত্তম হব না? না, আমরা উত্তম, আমি বলতেছি আর কি। প্রতিদ্বন্দ্বী সই জাল করে খালেদা নিজামীকে জয়ী ঘোষণা করা কোন নির্বাচনে জানেন? 2007-এর 22শে জানুয়ারি নির্বাচন ছিল না, যে নির্বাচনে 1,21,00,000 ভুয়া ভোটার করে 150 জন ছাত্র দলের ক্যাডার নিয়োগ করে খালেদা জিয়ার আজ্ঞাবহনা, তারেক জিয়ার আজ্ঞাবহ আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে যে নির্বাচন করতে চেয়েছিল, ওই নির্বাচনে খালেদা জিয়া এবং নিজামী জাল সই করে, প্রতিদ্বন্দ্বী যে 2 জন প্রার্থী জাল সই করে বিনা প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করাইছিল। যদিও ওই নির্বাচন পরবর্তীতে হয়নি, তাদের ব্যর্থতার কারণে 1/11 সরকার এসেছিল। আপনি যে বলে তারা অদম, আমরা আমি একটু বলি, আগে বলতো তাদের আন্দোলনের বিএনপি আর আওয়ামী লীগ। আপনি 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে এই দেশে কি অবস্থা ছিল? 1 অক্টোবর থেকে 10 অক্টোবর 2001 আমার ভাই সাংবাদিকদের নেতা বিবেক ইস্তেকে যা বর্ণনা করুক, আর 2008 সালে আওয়ামী লীগ সংসদের সাথে 2009 প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার 100 ভাগের 1 ভাগ যদি বাংলাদেশে হয়ে থাকে বিএনপির উপর নির্যাতন, আমি জাতির কাছে ক্ষমা চাবো। 1 ভাগ যদি হয়ে থাকে, পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল 25শে মার্চ রাতে 2001 সালের 1 অক্টোবর বিএনপি জামাতের কর্মীরা সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগ নিধনের
যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কারো মেয়েকে রেপ করেছিল, কারো বাড়ি লুট করেছিল, পুকুরের মাছ লুট করেছিল, হ্যাঁ, ঘরের চাল ফেলে দিয়েছিল, এক কবে যুবলীগে করার অপরাধে হাত কেটে নিয়েছিল, এই করেছিল। আপনি যে ওরা অদম আর আমরা উত্তম বলেই, হ্যাঁ, আমাদের অনেক ব্যর্থতা আছে, আমি বলি না, আমাদের অনেক ত্রুটি আছে, আমাদের আমরা আপনি বলবেন দুর্নীতি হয়, আমি এটাও স্বীকার করে নেই, আমাদের আমলে বাইরে টাকা গেছে এটাও স্বীকার করে নেই, কিন্তু ওনাদের মতো বলবো না যে তারেক জিয়া 22,000 কোটি টাকা বিদেশে পাচার করছে, ওনারা বলবে করে না, এটা পত্রিকার লেখা, হ্যাঁ, কিন্তু আমাদের আমলে হয়েছে, আমি অস্বীকার করি না, কিন্তু জনগণ শেখ হাসিনার পক্ষে আছে। উনি বললেন পুলিশ দিয়ে 96 সালে বিডি আর পুলিশ দিয়ে আমাদের 12 জন নেতা কর্মীকে হত্যা করেছিল, তারপরও জনগণ রাস্তায় নেমে এসেছিল, খালেদা জিয়া ক্ষমতায় থাকতেছিল, পারে নেই। 2007-এ খালেদা জিয়া যেন তেন প্রকারে নির্বাচন করতে এসেছিল, জনগণের প্রতিরোধের মুখে পারে নেই, তাদের ব্যর্থতার কারণে তাদের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ক্ষমতা দখল করে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল, পারে নেই। বঙ্গবন্ধু তানার জননেত্রী শেখ হাসিনা আজকে 7ই মে গেল, আমাদের কাছ থেকে বিদায় নিল। আপনি জানেন যে 7ই মে তাকে দেশে আসতে দিতে চেয়েছিল না, কিন্তু বঙ্গবন্ধু সেদিন সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে দেশে এসেছিল, লক্ষ লক্ষ লোক এয়ারপোর্টে তাকে অভিনন্দন জানিয়েছিল, তারপরে তাকে গ্রেপ্তার করে তাকে 16 পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল, যেটা জিয়া রহমান করেছিল 75 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর। শেখ হাসিনা শেখ রেহানা দেশে আসতে পারেনি, জনগণের চাপের মুখে বাধ্য করেছিল। রাত পোহালে যে নির্বাচনের কথা বলছি, সেই নির্বাচনের পরিবেশ কেমন হবে বলে মনে করেন? আমি বিশ্বাস করি সেই নির্বাচনে জনগণ তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে, একটা উৎসব মুখর পরিবেশে ভোট হবে। এবং হ্যাঁ, ইস্তেক ভাই যেটা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে কোন নির্বাচনের সংঘাত হয়নি, কোন নির্বাচনে রক্তপাত হয়নি, কম আর বেশি, আমি প্রত্যাশা করি যে এই নির্বাচনটা একটা সংঘাত মুক্ত নির্বাচন হবে, প্রত্যাশা করি। তারপরে যেহেতু আপনারাই মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন, সেই ক্ষেত্রে এই যে জাতীয় মানে সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও ব্যবসায়ীদের আধিক্য, এই বিষয়ে কি আপনার কিছু বলবার রয়েছে? আমি আপনারে বলি, দেখেন, এই নির্বাচনের জন্য ইস্তাক ভাই বললেন, এই নির্বাচনে সবার নির্বাচন করার অধিকার আছে, যেহেতু আমি মনোনয়ন দিচ্ছি না, এখন কোন লোক ব্যবসায়ী লোক যদি নির্বাচন করে, আমি তো তাকে নিষেধ করতে পারবো না, জনগণ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেব। এই ক্ষেত্রে ত্যাগী লোকও আসতে পারে, ভালো লোকও আসতে পারে, রাজনৈতিক লোকও, আমার বিশ্বাস, হ্যাঁ, কিছু কিছু জায়গা হয়তো হতে পারে, কিন্তু আমার বিশ্বাস রাজনৈতিক নেতারাই, কর্মীরাই, তৃণমূলের রাজনৈতিক নেতারাই নির্বাচিত হবে, আমার বিশ্বাস। গণমাধ্যমে আমরা যে আলোচনাগুলো প্রায়শই শুনি যে 10 বছরের ব্যবধানে সম্পদের পরিমাণ কি পরিমাণ বেড়েছে, একজনের তো 18,233 গুণ, কালকে গাজীপুরের একজন ভাইস চেয়ারম্যান, এরকম বিষয়ও নিশ্চয়ই আপনারা মানে আপনাদের দৃষ্টি এড়াবে না, এবং সে বিষয়গুলো হয়তো আপনারা দেখবেন। দেখেন, আমি একটু বলি আপনারে, শেষ করব, একটু বলি, ইস্তেক ভাই জানে, তিন সাহেবও জানে, আমাদের সময় অনেক ছাত্র নেতা কিছু ছিল না, বিএনপি আমি আসার পর কতগুলো বাড়ি কতগুলো ইসের মালিক হয়েছে, বুঝছেন না? হ্যাঁ, আমরা এখন ভালো আছি, আমি বলি না, আমি এখন খাইয়ে পড়ে ভালো আছি, আমার একটা থাকার জায়গা হয়েছে, আমি গাড়িতে চলি, এটা অস্বীকার করি না, কিন্তু আমরা এগুলো নিয়মের ভিতরে, কিন্তু হঠাৎ কাঙ্গুল ফেলে কলা গাছ অনেকেই হয়েছে, বুঝছেন না? আমার মনে হয় যারা রাজনৈতিক নেতা কর্মী তাদেরকে সংযত হয়ে চলা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। আলাদা জিনিস। জি, শেষ করব, 30 সেকেন্ড। আমি বলছি যে কামাল ভাই কতগুলো কথা বলেন, আঙ্গুল ফুলে কলা গাছ এখন কারা হয়েছে, একেবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যাদের রিক্সা চালার পয়সা ছিল না, তারা আজকে কোটি কোটি টাকার মালিক। এই যে টিআইবি গত 2 দিন আগেই যে আপনার একটা রিপোর্ট দিল, এই উপজেলা নির্বাচনের প্রথম ধাপে 94 জনই হচ্ছে কোটিপতি, 94 জনই হচ্ছে কোটিপতি। তো এই যে কোটিপতিদের যে আধিক্য আজকে গ্রাম পর্যায়ে চলে গেছে, এরা দুর্নীতি লুটপাট করেছে কার প্রশ্রয়ে, কার আশ্রয়ে? কামাল ভাইদের দলের আশ্রয় প্রশ্রয়ে তো এটা হয়েছে। তারা তো চোখ থাকতে অন্ধ, দেখে নাই, এই কারণে আজকে তো এই অবস্থা। আজকে রাজনীতি কুলুষিত হয়ে গেছে, একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত এই যে কালো টাকার প্রভাব,
এই যে আপনার বলি যে আমার এলাকা আপনি জানেন সীমান্তবর্তী, প্রতি রাতে সেখানে যে পরিমাণ চিনি আপনার সীমান্তের ওই পার থেকে বাংলাদেশে চোরাচালানের মধ্যে আসে, সেই চোরাচালানের সাথে কারা জড়িত, কারা এরা ভাগ পায়, সবাই ওপেন সিক্রেট, সবার চোখের সামনে দিয়ে আপনার এই ঘটনা ঘটছে। এই টাকা দিয়ে তো আপনার উপজেলা নির্বাচন করছে কোটিপতিরা, আপনার টাকা বিলিয়ে বেড়াচ্ছে। আপনাদের তিনজন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।